তোর অকাতটা কি সেটা আজ বুঝিয়ে দেবো, প্রমাণ সমেত। হ্যাঁ, আজ রেকর্ড সমেত শোনাবো। দাঁড়া, রুক যারা, তুই রফা দফা করতে ভালোই জানিস। পয়সা পয়সা কিউ করতি হো, পয়সা হি মারতে হো, তুমি পয়সা হিতে মারতে হো, পয়সা ছাড়া তুমি কিচ্ছু জানো না, ঠিক আছে? এই প্রীতম রিমি দিশানিকে নিয়ে তুমি আবারও শুরু করেছো। হ্যাঁ, তোমার সব জায়গাতেই তোমার প্রীতম রিমি দিশানিকে টানতে হচ্ছে এখন, নাহলে তো তোমার হবে না। তুমি তো এখানেও দফা রফা করতে গেছিলে। আবারও একটা কথা বলছি, কান খুলে শুনে রাখ, কান খুলে শুনে রাখ, বুঝেছিস? প্রীতম রিমি আর দিশানিকে নিয়ে যদি তুই আরেকবার টেনেছিস, তোর চুল কটা ছিঁড়বো, বদমাস মহিলা, বুঝেছিস? কন্ট্রোভার্সি যখন ওদেরকে নিয়ে থেমে গেছে, করবি না। হ্যাঁ, ওরা যদি ভুলটা করে, অন্যায়টা করে, তার জন্য আমরা আছি, সেটা ধরিয়ে দেবো। তোরা কন্ট্রোভার্সি করবি না, সেটা ধরাবার মতো ধরিয়ে দেবো যে না, এটা তুই ভুল করলি, ঠিক আছে? তাই মুখ সামলে প্রীতম রিমি দিশানিকে আর টানবি না, ঠিক আছে? তো সব জায়গাতে প্রীতম রিমি দিশানিকে টানছিস, তোর অকাতটা ওটাই। প্রীতম রিমি দিশানির কাছ থেকে তো দফা রফা করতে গেছিলিস না, দফা রফা না, রফা দফা করতে গেছিলিস, তাই না? ঠিক বলেছি না কথাটা? হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসেছে আর একটা ভিডিও নিয়ে। আজকে প্রমাণ সমেত কথা হবে। ও কতটা চিটিং বা জালিয়াতি সেটাই ভিডিওটার মাধ্যমে বুঝতে পারবে। এবং রিমি বা প্রীতম বা দিশানির কাছ থেকে যে টাকা পয়সাটা ও চাইতে গেছিল, ঠিক আছে, সেটা তো আমরা জানি। কিন্তু তুই যে এরকম জালিয়াতি কাজ করিস, ঠিক আছে, তুই যে জালিয়াতি কাজ করিস তার প্রমাণটা আমি দিই। একটু রেকর্ডটা শোনাই বন্ধুদেরকে, বন্ধুরা একটু রেকর্ডটা শুনুক, শুনে নিয়ে তারপর তোকে জুতো পেটা করুক। চলো আগে রেকর্ডটা শোনো। আর তার আগে একটা কথা বলি, শোনো। রিমির বাবার কাছ থেকে 45,000 টাকা এই মহিলা চেয়েছিল। বলেছিল যে 45,000 টাকা কেন দিতে হবে না, আপনার মেয়ের সাথে আমি থেকে আপনার মেয়ে যাতে জাস্টিস পায় ঠিকঠাক, তার জন্য। কেন রে, তুই একটা মেয়ের পাশে দাঁড়াবি, টাকা নিবি কেন? হ্যাঁ, অনেকে বলে সমাজ সেবা করতে গেলে মানুষের পাশে নিঃস্বার্থভাবে করতে হয়, অনেকেই বলে, এটা আমি জানি এবং অনেকেই করে। তুই কেন টাকা নিস? হ্যাঁ, তার মধ্যে তাদেরকে উকিলের খরচা দিতে হবে, তারপরেও তোকে 45,000 টাকা দিতে হবে। কেন দিতে হবে টাকা? তুই রেট বেঁধেছিস কেন? হ্যাঁ, রেট বাঁধবি, আবার বড় বড় কথা। তুই পিঙ্কি পালের না, সরি, তপন পালকে ফোন করে 45,000 টাকা চেয়েছিলিস, ঠিক আছে? মুখ সামলে কথা বলবি, সব প্রমাণ আছে। তবে বন্ধুরা, এই রেকর্ডটা শোনো, কতটা জালিয়াতি। যার দল ভারী পায়, ও এই মহিলাটা যার দল ভারী পায়, ও সেই দলে চলে যায়। প্রথমে মেয়ের হাতটা ধরবে, ঠিক আছে? মেয়ের হাতটা ধরে যদি দেখে যে মেয়ের পক্ষ টাকাটা কম, ছেলের পক্ষ টাকাটা বেশি, তাহলে ছেলের পক্ষে চলে যাবে। তারপর আবার এটাও করে, ছেলের পক্ষ ধরবে, ছেলের পক্ষ যদি দেখে টাকা কম, মেয়ের পক্ষ যদি দেখে টাকা বেশি, ও পট করে ছেলের হাত ধরে ছেড়ে দিয়ে মেয়ের হাত ধরে। ওগুলো এই ধরনের জালিয়াতি। তো আমি এত কথা মুখে বলবো না, রেকর্ডটা আগে শুনে নাও, তারপরে তোমাদের সাথে আমি কিছু কথা বলছি। চলো রেকর্ড শুনে নাও। নমস্কার। হ্যাঁ বলুন। হ্যাঁ, বলছি সেটা হচ্ছে যে আপনি আজকে সকালে সঙ্গীতা চক্রবর্তীকে ফোন করেছিলেন। হ্যাঁ ম্যাডাম। হ্যাঁ, আমি ওনার সঙ্গে কাজ করি। তা এবার দিদি আমাকে আপনার সঙ্গে একটু কিছু কথা বলতে বলছে যে আপনার যা যা ডকুমেন্টস বা যা আছে সেটা একটু আমাকে একটু পাঠাতে বললো। আপনি একটু, আচ্ছা, বাবলি মুখার্জির সঙ্গে আপনি কাজ করিয়েছিলেন তো? আপনার নামটা একটু আগে বলুন। আমার নাম নির্মল সরকার। নির্মল সরকার। আপনি কোথায় থাকেন? আমি থাকি মদনপুরে। মদনপুর, আচ্ছা। ম্যাডাম, তার আগে একটু কথা বলবো আমি। হ্যাঁ হ্যাঁ বলুন। আমি ম্যাডামকে বলেছিলাম যে আমি এখনো মানে ম্যাডামের সঙ্গে এখনো সেইভাবে বসা হয়নি, কিন্তু ম্যাডাম আমাকে ডাইরেক্ট মানে মাঝ পথে ছেড়ে দিচ্ছেন আর কি। তো সেই ব্যাপারটাই ম্যাডামের সঙ্গে, বাবলি ম্যাডাম। আচ্ছা, ম্যাডামের সঙ্গে আমি, কেসটা কি? কেসটা হচ্ছে আমার বউ রাগারাগি হয়েছে দুই বাড়ির থেকে। বউ আর কি পেটে 6 মাসের বাচ্চা নিয়ে চলে গেছে। তারপরে বাচ্চা কাচ্চা হয়, আমি বহুবার আনতে গেছি, আসেনি। পাড়ার থেকে পাড়ার প্রধান মেম্বার এদেরকে নিয়েও বসা হয়েছে, তাও আসেনি। তারপরে আমি তো আর এই সমস্ত খোঁজ খবর রাখতাম না। তারপরে আমার এক বন্ধু বাবলির ফোন নাম্বার দেয়, বললো যে ম্যাডামের সঙ্গে যোগাযোগ করে দেখ, ম্যাডাম তো এগুলো করে, হয়তো কাজ হয়ে যাবে। সেই সরষে ম্যাডামের সঙ্গে পরিচয়। তারপর থেকেই টুনি, তারপরে হচ্ছে। আচ্ছা, আপনি বাবলি ম্যাডামের সঙ্গে যখন যোগাযোগ করেছেন তা উনি কি বলেছেন? উনি আমাকে বলেছেন যে না, তার আগে আমি গেলাম, গিয়ে কথাবার্তা হওয়ার পরে উনি 45,000 টাকা চেয়েছিলেন। বলছে নদিয়া 45,000 টাকা, এর কমে আমি কাজ করব না। তার কারণ হচ্ছে আমি যদি আপনার থেকে কমে নেই, তাহলে আমার আরো যে সমস্ত ভিকটিম গুলো আছে নদিয়া, তারা আমাকে চেপে ধরবে। কারণ যে আপনি ওনার থেকে কেন কম নিলেন বা আমার থেকে কেন বেশি নিলেন, এরকম একটা কথা বলছিল। তারপরে আমি বললাম ঠিক আছে। ওনার অফিসে গিয়ে কথা হয়েছিল আপনার? হ্যাঁ, অফিসে গিয়ে। আচ্ছা, তখন লাইভ হয়েছিল? হ্যাঁ, তখন লাইভ ছিল। ও পয়সা তোলার বেলায় লাইভটা বন্ধ করে বলছিল। আচ্ছা, তবে আমি মনে হচ্ছে লাইভ ছিল কিনা, মনে হয় না থাকে, তাহলে বন্ধ করে বলেছিল। আচ্ছা,
যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তো আমি তারপরে ওনাকে কাজ দেওয়ার আগে টুনি চ্যানেল আছে না, টুনিদি, ওই টুনিদির কাছেও গেছিলাম বগুলায়। টুনিদি আমাকে ডাইরেক্ট বলেছিল, দেখো ভাই তুমি এসছো, বউ বাচ্চা ফেরত নেওয়া খুব ভালো কথা, কিন্তু আমরা চেষ্টা করতে পারি, কোনো গ্যারান্টি দেবো না। আমার কাছে 20,000 টাকা চেয়েছিল। তো এদিকে বাবলি ম্যাডাম বললো যে 45,000 টাকা আমি গ্যারান্টি দেবো, হয় উসপান নাহলে এসপান, হয় বউ আসবে আর নাই বউ যাবে। আমি তখন বাড়ি থেকে চিন্তা ভাবনা করে দেখলাম ঠিকই আছে, যে কোনো একটা ঝামেলা থেকে মিটে যাওয়াই ভালো। বউ যদি আসে তাহলে আমার কপাল ভালো, না হলে মিটে গেল তাও ভালো। এই হিসেবে বাবলি ম্যাডামকে আমি টাকাটা দিয়েছিলাম। কত টাকা দিয়েছিলেন? আমি 40,000 টাকা দিয়েছিলাম। আচ্ছা, তার মানে 5,000 টাকা আপনার বাকি আছে, তাই তো? বাকি না, 5,000 টাকা আমি অনেক রিকোয়েস্ট করে প্রায় হাতে পায়ে ধরা মতো। আচ্ছা, আমি তো খুব গরিব ঘরের ছেলে। তো আমি বলেছিলাম ম্যাডামকে, সব রকম ভাবেই বলেছিলাম যে আমি একজন হার্টের পেশেন্ট, আমি এরকম ওষুধ খাই, এই ব্যাপার, এই হয়েছে, আমার অপারেশন হয়েছে। কবে দিয়েছিলেন টাকাটা? টাকাটা দিয়েছিলাম প্রায় মাস 6 হয়ে গেল। মাস 6 হয়ে গেছে। আচ্ছা, আর সে টাকাটা আপনি ক্যাশে দিয়েছিলেন না অনলাইন পেমেন্ট? না, আমি অনলাইন পেমেন্ট করেছিলাম। অনলাইন পেমেন্ট করেছিলেন। আচ্ছা, অনলাইন পেমেন্ট যে আপনি করেছিলেন তার একটা আপনার রিসিপ্ট কপি বা কিছু একটা তো আছে, প্রমাণ তো আপনার কাছে আছে? হ্যাঁ, রিসিপ্ট কপি বলতে ব্যাংক যে ওর অ্যাকাউন্টে টাকাটা গেছে, একদম ব্যাংক ট্রান্সফার আছে আমার, ওখান থেকে পাবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, এবার আমি ম্যাডাম কাজে আর যায় না, টাকা পয়সা নেওয়ার পরে ফোন করলে ফোন তোলে না, বিজি আছি, আজকে বিজি কালকে বিজি। ম্যাডাম যখন টাকাটা নেয় তার আগে বলছিল 3 দিনে আপনার কাজ আমি করে দেবো, মানে 3 বার যাবো, 3 বারে কাজ হয়ে যাবে। এইবার কাজ আর করে না, সেই বলে 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 কাজে নিয়ে গেছি। আমার বোর আগে একবার বিয়ে হয়েছিল, সেখানে ডিভোর্স হয়নি, না করে আবার আমার সঙ্গে বিয়ে করেছে। আমাকে বলেছিল যে আমার বিয়ে হয়ে গেছে, আমার ডিভোর্স পেপার আছে, মানে এরকম আর কি বলছিল, সবই মিথ্যা কথা আর কি। পরে জানা গেল ওই বাড়িতে আমরা গেছিলাম বাবলিকে নিয়ে। আচ্ছা, মানে বাবলি ম্যাডামকে নিয়ে আমি বললাম, ম্যাডাম আমার শ্বশুর বাড়ি যাওয়ার আগে, আমার শ্বশুর তো খুব মানে নেশা ভান করে, তো আমি বললাম আপনি ওখানে যাওয়ার আগে, তারপরে ওর পার্টির ব্যাকিং আছে একটু, পার্টির জোরে খুব জোর নেয়, তৃণমূল পার্টি আর কি, পার্টির জোরে জোর নেয়। তো আমি বললাম যে ম্যাডাম আপনি ওখানে যাওয়ার আগে আমার বইয়ের যে আগের শ্বশুর বাড়ি, সেখানটায় গিয়ে আপনি একটা খোঁজ খবর নেন। তো সেখানে গেছিলেন, গিয়ে খোঁজ খবর নিয়েছে, পাড়ার লোকজনও বলেছে যে না, মেয়েটা সারাদিন ফোনে গল্প করে, এখানে কোনো ডিভোর্স ফিভোর্স হয়নি। মেয়েটার মানে আমার বইয়ের যে আগের শাশুড়ি ছিল, শ্বশুর ছিল, তারাও কথাবার্তা বলেছে, এবং পাড়ার যে মেম্বার প্রধান যারা আছে তারাও বলছিল যদি যে কোনো রকম যদি সহযোগিতার প্রয়োজন হয় তাহলে ওরা তারা করবে। কিন্তু বাবলি ম্যাডাম এই সমস্ত কথা আমার শ্বশুর বাড়ির সঙ্গে আলোচনাই করেনি, হয়তো না করে এখন বলছে যে তোমাকে বসিয়ে দেবো এক জায়গায়, তুমি যদি মিটবে, না মিটলে তুমি তোমার সংসার তুমি বুঝে নেবে, কোর্টে যেরকম কেস চলছে সেরকম চলবে। আমি সেটাই বলছি। আমি তখন বললাম, ম্যাডাম আমি ঠিক বুঝতে পারছি না, একটু খোলাখুলি বলুন। বলছে তোমার সংসার তুমি বুঝে নেবে, আমি অনেক সহ্য করেছি আর সহ্য করবো না, মানে আমার শ্বশুর উল্টো পাল্টা বলে। তো আমি তো বলিনি, তোমার কাজ হচ্ছে এই দুই পক্ষ থেকে মীমাংসা করা, তাহলে আপনি সেইভাবে কাজ করবেন, না করে আপনি আমাকে ধমকি দিচ্ছেন, কথায় কথায় আমাকে কেস খাওয়ার ধমকি দেয়। হ্যাঁ, ঠিকঠাক মতো নির্মল কথা বলবে, নাহলে এবারে তো আমি যদি হাত বাড়িয়ে যদি তোমার শ্বশুর বাড়ি যাই আমার কিছু হবে না, তুমি কেস খাবে। আমি এগুলো চুপচাপ শুনতাম, বুঝলেন ম্যাডাম? বলুন। হ্যাঁ, এবার শোনার পরে তারপরে ম্যাডাম একটা ফোন ঢুকছে আমার। হ্যাঁ, আমি তো এক জায়গায় কাজ করি। আচ্ছা 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 আচ্ছা, এখন সেখানে আমি আছি, এখন ওখান থেকে একটু ফোন আসছে, আমি একটু ফোন নিচ্ছি একটা। না, তাহলে আপনি আমাকে একটু পরে আবার ফোনটা করুন। আচ্ছা আচ্ছা, আমি একটা ফোনটা নিয়ে আপনাকে বলছি। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই ফোন করুন। রেকর্ডটা শুনতে পেলে ওখানে কি কথাবার্তা হচ্ছিল? ও হলো এরকম জালিয়াদি একটা ফালতু মেয়ে ছেলে। এরকম রেকর্ড আরও দেবো। আর তপন পালের কাছ থেকে যে 45,000 টাকাটা চেয়েছে না, সেটাও আসবে সামনে, আনবো আমি। ওয়েট অ্যান্ড ওয়াচ, ঠিক আছে? বড় বড় ডায়লগ মানিস না তুই। হ্যাঁ, আবার রিমি প্রীতম দিশানিকে নিয়ে বসেছিস। তোকে একটা কথা বলছি, কান খুলে শুনে রাখ। রিমি প্রীতম দিশানিকে নিয়ে যদি কিছু বলেছিস না, একটা চুলো থাকবে না। কন্ট্রোভার্সি একদম করবি না। কিছু অন্যায় করলে আমরা বলবো। তুই বলার কে? হেরে তুই বলার কে? ছোট লোক মহিলা, শুধু টাকা পয়সা নেওয়া ছাড়া তোর কোনো কাজ নেই। লোকের কাছ থেকে আবার বড় বড় কথা বলিস। তুই জোর গলায় কি করে বলিস? আর এসব মানুষকে কিছু জন সাপোর্ট করছো, তোমাদের লজ্জা লাগে না? এই জোর গলায় বলে হ্যাঁ আমি টাকা নিই, হ্যাঁ আমি টাকা নিই। টাকা কেন নেবে?
45,000 টাকা 65,000 টাকা ওর রেট কেন বাঁধবে? ও সমাজসেবিকা, তাহলে সমাজসেবিকা ওয়ার্ডটা হাঁটাক ওর তলমা থেকে, মানে ওর নামটা যেটা দিয়েছে নিজেকে সমাজসেবিকা সেটা হাঁটিয়ে দেখ, ও বলুক আমি টাকা নিয়ে মানুষের পাশে দাঁড়াই, আমি সমাজসেবিকা না। সমাজসেবিকারা কোনোদিন টাকা নেয় না, সমাজ সেবা যারা করে টাকা নেয় না। হ্যাঁ এই টাকাটা লাগে, একবার না 100 বার বলবো, উকিলের খরচা ভাই লাগবে, উকিলের খরচাটা কোনো সমাজসেবিকা নিজের পকেট থেকে দেবে না, ঠিক আছে? কোনো সমাজসেবিকায় বা কোনো সমাজ সেবক দাদা নিজের পকেট থেকে দেবে না, উকিলের খরচাটা নিজেদেরকেই দিতে হবে, যার কাজ তাকেই দিতে হবে। কিন্তু একটা সমাজসেবিকার কেন রেট বাঁধা থাকবে? কেউ যদি ভালোবেসে কিছু দিল সেটা আলাদা ব্যাপার, উনি রেট বেঁধে কেন দেবে? যে 45,000 65,000 টাকা, উনি 45,000 টাকাও নেবে, আবার তাদের উকিলের খরচাটাও সেই তাদেরকে দিতে হবে, তাহলে কত টাকা খরচা হচ্ছে? তাহলে তো তারা পথের ভিখারি হয়ে যাবে। তারা তো গরিব মানুষরা তো ওর কাছে গেলে পুরো ভিখারি হয়ে যায়। হ্যাঁ কিছু গরিব মানুষ তো ভিখারি হয়ে গেছে, কান্নাকাটি করছে, কিছু গরিব মানুষ ভিখারি হয়ে গেছে, কান্নাকাটি করছে, তাহলে টাকার গল্পটা আসে কেন একটু বলতে পারো? সমাজসেবিকা তুমি দেখাতে এসেছো, সমাজসেবিকারা টাকা নেয়, সেবিকাদের টাকা লাগে না, লাগে উকিলের খরচাটা, সেটা যার কাজ তাকেই দিতে হবে, এটা আমরাও জানি। ইয়ার কি কথাবার্তা বলো তুমি? হ্যাঁ ভেবেছো কি কিছুই বলবো না, দিন রাত তুমি এরকম চালিয়ে যাবে? হ্যাঁ আমি টাকা নিই, তোমাদের চোখ খুলছে না? টাকা নেয় ও, সমাজসেবিকা ওয়ার্ডটা হাঁটাক, সমাজসেবিকার মানেটাই ও জানে না, সমাজসেবিকার মানেটাই জানে না, নিজেকে সমাজসেবিকা বলে দিলাম। সমাজসেবিকা না, সমাজের সেবা করে, সে টাকা নিয়ে সেবা করে না, তাহলে তো সে মানে তোর কাছে যাবে কেন? টাকা দিয়ে তো আমাদের কাছেও আসতে পারে, টাকা দিয়ে তো অন্যজনের কাছেও যেতে পারে, কেননা টাকা দিয়ে আমি যদি টাকাই নিই, আমি সমাজসেবিকা না, আমি তাকে উকিলের কাছে থানাতে সব জায়গাতে নিয়ে যেতে পারবো, উকিলের খরচা সে দেবে, তাই না? টাকাটা আমাকে দেবে। সমাজসেবিকা তো তাহলে সবাই হতে পারে। তুই বল দালাল, তুই বল দালাল, তুই সব থেকে বড় দালাল রে। 65,000 টাকা 45,000 টাকা নিয়ে আবার বলে আমি সমাজসেবিকা। চল ফুট এখান থেকে, তোর মতো সমাজসেবিকাকে চুলের মুঠি ধরি। রেকর্ডটা শুনিয়ে দিলাম, আরো রেকর্ড শোনাবো। আর কিছু আসছে না, দাঁড়া, অনেক কিছু মার্কেটে আসতে চলেছে, ফাঁস করবো আমরা, করবো রে করবো। আমি সমাজসেবিকা, আমি টাকা নিয়ে সেবা করি। চুলের মুঠি ধরে তোকে কৃষ্ণনগর থেকে না, সরি কৃষ্ণনগর কেন, পশ্চিমবাংলা থেকে তোকে তাড়াবো। তোকে কে নেয় একবার দেখি, বদমাইশ মেয়ে ছেলে। হ্যাঁ আমি টাকা নিই, আর মানুষজনগুলো কেমন বোকা, ও টাকা নেয় তারপরে ওর কাছে যাচ্ছ, তোমরা ওকে টাকা দিচ্ছ, প্লাস উকিলের খরচাটাও তোমাদেরকে দিতে হচ্ছে, তাহলে যাচ্ছ কেন? যাচ্ছটা কেন? ডাইরেক্ট যাও না, উকিলের কাছেই যাও না, ডাইরেক্ট ওর কাছে যাচ্ছ কেন? ডাইরেক্ট উকিলের কাছেই যাও, তাহলে ওকে টাকাটা লাগবে না। যারা গরিব মানুষ তাদের তো হিমশিম খেতে হচ্ছে না? প্রীতম রিমি দিশানির কাছ থেকেও সেম জিনিসটাই করতে চেয়েছিল, প্রীতম রিমি দিশানির কাছ থেকেও সেম জিনিসটা করতে চেয়েছিল। কোন পার্টি কে টাকা বেশি দিতে পারে? রিমি দিতে পারে না, দিশানি দিতে পারে না, প্রীতম দিতে পারে, এটাই করতে চেয়েছিল, বুঝেছো? এই মহিলাটা যদি দিশানি বেশি দেয় তাহলে দিশানির হয়ে কথা বলবে, যদি রিমি বেশি দেয় তাহলে রিমির হয়ে কথা বলবে, যদি প্রীতম বেশি দেয় ওর থেকে তাহলে প্রীতমের হয়ে কথা বলবে। এই চালটাও চালতে চেয়েছিল, সেটা তো আমরা হতে দিইনি, ভান্ডা ফাটিয়ে দিয়েছি। হ্যাঁ তাই প্রীতম রিমি দিশানিকে নিয়ে বেশি চুলকাবি না কিন্তু, শয়তান মহিলা, বেশি চুলকাবি তো দেবো, একদম চুলকটে ছিঁড়ে তোমার একদম টাকলা করে বাড়ি পাঠিয়ে দেবো, অসভ্য মহিলা। চলো বন্ধুরা ভিডিওটা আপাতত এইটুকুই, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, তোমার সঙ্গে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। আবারও আসছি আমি, হ্যাঁ লাইভে আসবো, একটু দেরি করে আসছি লাইভে, ঠিক আছে, একটু দেরি করে। তো চলো টাটা।